প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় পুঁজিবাজারে নতুন আইপিও রুলস। এই আলোচনায় অংশগ্রহণের জন্য আমরা দুজন অতিথিকে আমাদের সাথে পেয়েছি। একজন আমাদের স্টুডিওতে রয়েছেন জিয়াউর রহমান, সম্পাদক অর্থসূচক। শুধু সম্পাদক অর্থসূচক বললেই একটু কম বলা হয়ে যাবে। পুঁজিবাজারের সকল কিছুর সাথে যার নিয়মিত যোগাযোগ বা সম্পৃক্ততা রয়েছেন, সব খোঁজখবর যিনি রাখেন, জিয়াউর রহমানকে পেয়েছি আমাদের স্টুডিওতে। এবং আমাদের সাথে যুক্ত হবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পরিচালক এবং মুখপাত্র মোহাম্মদ আবুল কালাম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের আলোচনায়। প্রিয় দর্শকের এই আলোচনায় এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকবো আমি সুলতান মাহমুদ। আলোচনা শুরু করবার আগে দু একটি কথা না বললেই নয়। প্রিয় দর্শক, আপনারা জানেন পুঁজিবাজারের এই আইপিও নিয়ে হরেক রকম আলোচনা সমালোচনা রয়েছে। আইপিও নামে, আইপিও ছাড়বার নামে বা তালিকাভুক্ত করবার যে যতগুলো নিয়ম ইতোপূর্বে ছিল বারবার সংশোধন করা হয়েছে, সংযোজন বিয়োজন করা হয়েছে। কিন্তু এই আইপিওর কি হবে, কিভাবে আইপিওটা বাজারে আসবে, সেটির কোন পদ্ধতিতে আসলে স্টেক হোল্ডারদের জন্য এবং ক্ষুদ্র এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য কল্যাণকর হয়, সেই ভাবা হয়েছে বারবার। কিন্তু তারপরও নানান ব্যত্যয়, অনিয়মের গোজামিল আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি। সেই জায়গা থেকে আরেকটি সংশোধন বা সংযোজনের কথা যদি আমরা বলি, সেজন্য পুঁজিবাজারের নতুন আইপিও রুল যেটি প্রস্তাবনা করা হয়েছে এবং সেটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ওয়েবসাইটে গণমতামতের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কি আছে এই নতুন প্রস্তাবিত আইপিও রুলে, সেটি জানবার জন্য প্রথমে আমরা একটু যেতে চাই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পরিচালক এবং মুখপাত্র মোহাম্মদ আবুল কালাম আপনার কাছে। মোহাম্মদ আবুল কালাম, আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, ওয়ালাইকুম আসসালাম। আমরা যেটা বলছিলাম যে আপনারা যে রুলটি এখন প্রস্তাবিত, যেটি আপনাদের ওয়েবসাইটে সবার জন্য উন্মুক্ত করেছেন মতামতে, কি আছে সেখানটাকে নতুন, আগে কি ছিল এবং সেখান থেকে কি পরিবর্তন এসছে আমাদেরকে একটু বলবেন? ধন্যবাদ। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইনি সংস্কারের মধ্যে অন্যতম 3টা বিধিমালা সংস্কারের উদ্যোগ প্রথম থেকেই নিয়েছিল। তার মধ্যে একটা ছিল মার্জিন রুল, আর একটা হলো মিউচুয়াল ফান্ড বিধিমালা, আর একটা হলো আমাদের পাবলিক ইস্যু রুলস। তো আপনারা জানেন যে আগের যে পাবলিক ইস্যু রুলসটা ছিল, সেইখানের যে প্রাইসিং মডেলটা এটা খুব স্ট্রিক্ট ছিল। তার মানে হলো ভালো কোম্পানিগুলো এই ধরনের রেস্ট্রিকটিভ প্রাইসে তারা কিন্তু বাজারে আসতে চাইতো না, মানে ভালো কোম্পানি যারা, কারণ তারা তাদের যেই ন্যায্য যেই প্রাইসিং সেটা হয়তো তারা পেত না। আপনারা জানেন যে আগের রুলে যেটা ছিল সেটা হলো নিট অ্যাসেট ভ্যালু এবং ইল্ড বেস ভ্যালু, দুটোকেই একদম সিম্পল অ্যাভারেজ করে যে প্রাইসটা আসতো সেটাকে বলা হতো ফেয়ার ভ্যালু। তার সাথে 20% আপ অ্যান্ড ডাউন করে এইটা বিডিং এর মাধ্যমে বুক বিল্ডিং এর প্রাইসটা নির্ধারণ হতো। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা একদম আপার ব্যান্ডেই এটা হতো। এটা যারা সাধারণ ফাইন্যান্সিয়ালস বা সাধারণ মানের কোম্পানি, তারা এই ভ্যালুয়েশন মডেলে তারা ন্যাব এবং ইল্ড বেস ভ্যালুর এভারেজ এবং 20% প্লাস করে তারা খুশি হতো এবং ওই কোম্পানিগুলো এসছে। কিন্তু ভালো ফান্ডামেন্টাল কোম্পানিগুলো যারা বহুদিন ধরে এই কোম্পানিটা চলে এসছে, তারা এই ধরনের রেস্ট্রিকটিভ প্রাইসে এইটা বাজারে আসতে চাইতো না। এই জায়গাটা বিবেচনা করেই বর্তমান কমিশন প্রাইসিং মডেলটায় বিশেষভাবে একটা চেঞ্জ এনেছে। আর একটা চেঞ্জ এনেছে যে আগে আমরা 2টা মেথড বলতাম আইপিও রুলে, একটা হলো ফিক্সড প্রাইস আর একটা বুক বিল্ডিং। ফিক্সড প্রাইস মানেই হলো এট পার, ফেস ভ্যালুতে ইস্যুটা আসবে। তার মানে সেখানে ফিক্সড প্রাইসে সে প্রিমিয়াম দাবি করতে পারতো না।
আর বুক বিল্ডিং এ যেটা প্রিমিয়াম দাবি করতে পারতো সেটা ভেরি মাচ রেস্ট্রিকটিভ ছিল, ভালো কোম্পানিগুলো আসতো না। বর্তমান কমিশন যেটা করেছে যে ফিক্সড প্রাইজেও কোম্পানিগুলো প্রিমিয়াম দাবি করতে পারবে এবং বুক বিল্ডিং এও পারবে। তবে যারা ফিক্সড প্রাইজে আসতে চায় তাদের একটা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে যে তারা তাদের পোস্ট আইপিও ক্যাপিটাল যদি 100 কোটি টাকা বা তার বেশি হয় তাহলে তারা আর ফিক্সড প্রাইজে যোগ্য হবে না, তখন তাদের বুক বিল্ডিং এই আসতে হবে। বুক বিল্ডিং এবং ফিক্সড প্রাইস যেই মেথডেই সে বাজারে আসতে চান না কেন কোম্পানিগুলো, তাকে একটা ভ্যালুয়েশন মডেল ফলো করে আসতে হবে। সেইখানে আমরা একটা গাইডলাইন দিয়ে দিয়েছি এবং এই বিধিমালার অ্যানেক্সার সিতে সেখানে আমরা দুইটা ভ্যালুয়েশন পদ্ধতির কথা বলেছি। একটা বলেছি আমরা অ্যাবসলিউট ভ্যালু মেথড, আর একটা হলো রিলেটিভ ভ্যালু মেথড। অ্যাবসলিউট ভ্যালু মেথড থেকে অন্তত দুটো এবং রিলেটিভ ভ্যালু মেথড থেকে অন্তত দুটো, এরকম 4টা মেথড দিয়ে তার ভ্যালুয়েশনকে জাস্টিফাই করে তারপরে আসতে হবে। ফিক্সড প্রাইজে যদি আসতে চায় তাহলে 4টা মেথড থেকে তাকে ভ্যালুয়েশনটা আগে নির্ধারণ করতে হবে, নির্ধারণ করে তারপরে তাকে ফিক্সড প্রাইসটা নির্ধারণ করে আইপিওতে আসতে হবে। অর্থাৎ ফিক্সড প্রাইজে আর এইখানে রোড শো করতে হবে না, বিডিংও করতে হবে না, সে ফিক্সড প্রাইস এটা অনুমোদন দিলে এইটা সে আইপিও করতে পারবে। জনাব আবুল কালাম, আমি আবার আসবো আপনার কাছে। আমরা একটু যেতে চাই জিয়াউর রহমান আপনার কাছে। যে পদ্ধতির কথা বলছিলেন বিএসইসির পরিচালক, আপনি একজন সাংবাদিক হিসেবে বিশেষ করে পুঁজিবাজার অনেকটা গুরুত্ব দিয়ে আপনার অনলাইন পোর্টালটি নিয়মিত খবর প্রকাশ করে, সেক্ষেত্রে আপনার কি মূল্যায়ন যে পদ্ধতিতে ওনারা এখন আসছেন? জি, আমি আপাতত দৃষ্টিতে পরিবর্তনগুলোকে ভালোই দেখছি, যদিও আর কিছু লিমিটেশনসও আছে, সেগুলো একটু পরে আলোচনা করবো। সেটা হচ্ছে যে অতীতে যে কারসাজিগুলো হয়েছে পুঁজিবাজারে, আইপিও নিয়ে কিন্তু প্রচুর কারসাজি হয়েছে। অনেক বন্ধ কোম্পানি, মন্দ কোম্পানি ভ্যালুয়েশন বাড়িয়ে দেখে সিন্ডিকেট করে বিল্ডিংয়ের মাধ্যমে বুক বিল্ডিংয়েও এসছে, বুক বিল্ডিংয়ের বাইরেও এসছে, ইভেন প্রিমিয়ামেও এসছে। একটা সময় পর্যন্ত প্রিমিয়াম অ্যালাউড ছিল ফিক্সড প্রাইসেও, পরবর্তী সময়ে এসে সেটা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আবার যারা দুষ্ট তারা কিন্তু এই স্ট্রিক্ট যে বললো, স্ট্রিক্ট যে ভ্যালুয়েশনের মেথড, সেইগুলোর ফাঁক ফুকরে কাজে লাগানো যায়, সে অনুযায়ী টার্গেট করে 3-4 বছর আগে থেকে কিন্তু নিজেদের তৈরি করে ফাঁক ফুকরে চলে আসতে পারতো। কিন্তু যারা ভালো কোম্পানি, যারা এই প্র্যাকটিসে যেতে চাইতো না, তারা আবার ভাবতো যে তাহলে আমি পুঁজিবাজারে যাবোই না, যেহেতু আমার এত কষ্টের কোম্পানি এত ভালো প্রফিট করছে, এত ভালো ভ্যালুয়েশন আছে, অনেক শ্রম ঘাম দিয়ে তৈরি করা হয়েছে, সেটার যদি আমি প্রপার প্রাইসিং না পাই তাহলে আমার শেয়ারের ভাগ আমি অন্যদের কেন দিব? তো আমরা কিন্তু ভালো কোম্পানির মধ্যে একটা নিরুৎসাহ একটা ভাব দেখেছি। তো এখন যে ভ্যালুয়েশনের কথা বলা হচ্ছে, প্রসেসটা আগের চেয়ে কিছুটা ইজি হয়েছে, এটা বাস্তব সত্য। তো সেটাকে আমি অভিনন্দন জানাই। মানে এটি কি বাজারে নতুন কোম্পানির যে আগ্রহ বা তালিকাভুক্ত হওয়ার যে আগ্রহ তৈরি করবার জন্য এমন কিছু করা হলো? জি, সেটির জন্যই। আপনি জানেন যে আসলে আমরা এই বাজারে কিন্তু বড় ধরনের একটা ভালো আইপিওর খরা দেখছি। গ্রামীণ ফোনের পরে 2-3টা ছোট মাঝারি মানের কোম্পানি এসছে, মানে গ্রামীণ ফোনের মানের কোম্পানি তো আসেনি, মাঝারি মানের কোম্পানি এসছে হচ্ছে 2-4টা, আর বাকি যাই এসছে কয়েক ডজন কোম্পানি, সবগুলি কিন্তু একেবারে রদ্দি মালের মতো আর কি। সেগুলো বিগত কমিশন, বিগত 2 কমিশন, নতুন কমিশনে নতুন কোন কোম্পানি আইপিও অনুমোদন করেনি। আমরা যে বলি পুঁজিবাজার অর্থায়ন করবে, শিল্পায়নে ভূমিকা রাখবে, আপনি যদি আইপিও না দেন তাহলে ভূমিকাটা রাখবি কিভাবে? আপনার শেয়ার আমি কিনলাম, আমার শেয়ার আপনি কিনলেন, বা যৌথ শেয়ার মধু কিনলো, এরকম যদি একটা ব্যাপার হয় তাহলে তো এদের মধ্যে লাভবান কেউ হবে, ক্ষতিগ্রস্ত কেউ হবে, কিন্তু সত্যির অর্থে যে ইকোনমির লাভ, সেই লাভটা কিন্তু হচ্ছে না। সুতরাং এই কমিশন করেনি। কমিশনের একটা ভাষ্য ছিল যে অতীতে যেহেতু আইপিও নিয়ে অনেক অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, আমরা বিধিমালাটাই চেঞ্জ করব, বিধিমালাটা চেঞ্জ করে তারপর আমরা আইপিওর দিকে যাব। যদিও এর সাথে আমি পুরোপুরি একমত না। আগের যে আইনগুলো ছিল একেবারে আইনটা খারাপ সেটা না, বরং আইনের ফাঁক ফুকরগুলো কাজে লাগিয়ে রক্ষক ভক্ষক হয়ে গিয়েছিল বা ভক্ষকের সাথে আতাত করেছিল বলেই সমস্যাটা হয়েছিল। এই চাইলেই কমিশন কিছু জিনিস দিতে পারতো, কিন্তু অতি রক্ষণশীল হতে গিয়ে সে কাজটি করেনি। তো যাই হোক, তবুও আমরা আশা করব যে এই আইনটা খুব দ্রুত সংশোধন করে আগামী দিনে সেই অবস্থান থেকে বের হয়ে আসবে। যদি মনে করে কমিশন যে না আমি কাজও করবো না, দায়ও নিব না, তাহলে তো আমার উপর আর বদনাম আসবে না, তাহলে আসলে দায়িত্বশীল জিনিস হবে না। একটি উদ্যোগ তো আমরা দেখতে পাচ্ছি, যেটি কমিশন চাচ্ছিল যে আগে সংশোধন করে সেই সংশোধন, সেটাই বললাম যে যদি ভবিষ্যতের কম করে তাহলে ঠিক হবে না, কিন্তু যেহেতু একটু আইনটা সংশোধনের পথে যাচ্ছে, আইনটা দ্রুত সংশোধন করে উচিত হবে যে একটুখানি প্রোঅ্যাক্টিভ হয়ে যে আবেদনগুলো জমা হবে
সেগুলো বিবেচনায় নিয়ে একটু দ্রুত সময়ে। জি জনাব জিয়াউর রহমান, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরবো আবার আমাদের এই অতিথিদের সঙ্গে নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের আজকের নির্ধারিত আলোচনায়। আজকের আলোচনার বিষয় পুঁজিবাজারের নতুন আইপিও রুলস। আর এই আলোচনায় আমরা দুজন অতিথিকে পেয়েছি অর্থসূচক সম্পাদক জিয়াউর রহমান এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পরিচালক এবং মুখপাত্র মোহাম্মদ আবুল কালাম। আমরা আবার অতিথিদের সাথে আলোচনায় ফিরবো। আলোচনা শুরু করতে চাই আবার জনাব আবুল কালাম আপনাকে দিয়ে। আবুল কালাম, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা যেটি জানতে চাই যে এই যে রুল যেটি আপনার প্রস্তাবিত, যেটি আপনাদের ওয়েবসাইটে আপ করেছেন, সেখানে আসলে যারা পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে চায় তাদের জন্য কি সুখবর আছে, একেবারে নতুনত্ব কি আছে, কেন ভালো কোম্পানিগুলো আসবে? আমরা যেনতেন কোম্পানি তো জানি যে মুখিয়ে আছে, কিন্তু ভালো কোম্পানিগুলো অনেকটা পিছিয়ে থাকে এই প্রাইসিংয়ের যে পুরনো নিয়ম আছে। তো এমন নতুন কি আপনারা দিয়েছেন যেটাতে ভালো কোম্পানিগুলো আগ্রহ প্রকাশ করবে বা এগিয়ে আসবে? জনাব আবুল কালাম। জি, ধন্যবাদ। আমাদের যে নতুন আইপিও রুল আমরা যেটা প্রস্তাব করেছি, সেটা বিশেষ করে যারা ভালো মৌলভিত্তিক কোম্পানি যেগুলো, তারা আসতে উদ্বুদ্ধ হবে। তার কারণ হলো, আগে শুধু আর্নিং এবং নিট অ্যাসেটকে চিন্তা করা হতো। এখন কিন্তু দেখেন, আমরা অ্যাবসলিউট ভ্যালু মেথডে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো, ডিসকাউন্টেড ডিভিডেন্ড আমরা চিন্তা করেছি। গর্ডন গ্রোথ মডেলকেও আমরা বিবেচনায় নিয়েছি। রিলেটিভ ভ্যালুতে প্রাইস টু আর্নিং না, শুধু প্রাইস টু বুক ভ্যালুর কথা বলেছি, প্রাইস টু ক্যাশ ফ্লো, প্রাইস টু সেলস, প্রাইস টু এবিডা, যেটা গ্রামীণ ফোন যেই মেথডে এসছিল। এতগুলো মেথড থেকে আমরা বলেছি অন্তত 4টা মেথড দিয়েও যদি তারা জাস্টিফাই করে প্রিমিয়াম দাবি করে এবং সেটা বুক বিল্ডিং এ আমাদের যে এলিজিবল ইনভেস্টর তাদের থেকে একটা প্রাইস নিয়ে আসতে পারে, সেখানে আমরা যেটা বলেছি যে এলিজিবল ইনভেস্টররা রোড শোতে তারা এই প্রাইসিং মডেলগুলো তারাও এক্সারসাইজ করবে। এক্সারসাইজ করেও তারাও কিন্তু একটা ইন্ডিকেটিভ প্রাইস অফার করবে যে আমরা এই ইন্ডিকেটিভ প্রাইসে একটা নির্দিষ্ট সংখ্যক শেয়ার আমরা এই কোম্পানির নিতে চাই। তো এর ভিত্তিতে কিন্তু একটা ইন্ডিকেটিভ প্রাইস তৈরি হয়ে যাবে এবং ইস্যুয়ার অ্যাপ্লিকেশন করার আগেই জানতে পারবে, কারণ রোড শোটা হবে কিন্তু বিফোর আইপিও। সে কিন্তু জানতে পারবে যে আমার কোম্পানির ভ্যালু কিরকম, এলিজিবল ইনভেস্টররা কি ভ্যালু করছে। সেটার ভিত্তিতে সে যদি দেখে ভালো ভ্যালু নেই, তাহলে সে আসতে চাইবে না। যদি ভালো ভ্যালু পায়, তাহলে কিন্তু সে আবেদন করবে এবং আবেদন করে সে লিস্টিং হতে পারবে। না, আপনি বলতে চাইছেন তাহলে কোম্পানি মূল্য নির্ধারণ করবে না, বা স্টক এক্সচেঞ্জ বা আদার্স যে কোম্পানি তারা মূল্য নির্ধারণ করবে না, করবে যারা এখানে বিনিয়োগ করতে চায় তাদের দিক থেকে একটি মূল্য ঠিক করার তারা আগ্রহ প্রকাশ করবে যে এই মূল্য হতে পারে, এমন কি? জি জি, রোড শোতে যেটা ইন্ডিকেটিভ প্রাইস, যেটা আমাদের যে ইনস্টিটিউশনাল ইনভেস্টর যাদেরকে আমরা এলিজিবল ইনভেস্টর বলি, তারা এই রোড শোতে অংশগ্রহণ করে কোম্পানির রেড হেরিং প্রসপেক্টাসে এই ধরনের ভ্যালুয়েশন মডেলগুলোও কিন্তু সে দিয়ে দিবে এবং এই ধরনের এলিজিবল ইনভেস্টর যারা, তারা কিন্তু এই ভ্যালুয়েশন মডেলগুলো এক্সারসাইজ করবে। এক্সারসাইজ করেই কিন্তু তারা একটা ইন্ডিকেশন দিবে এবং এই ইন্ডিকেশন থেকেই ইস্যুয়ার এবং ইস্যুয়ার ম্যানেজার মিলেই কিন্তু একটা ইন্ডিকেটিভ প্রাইস তারা তৈরি করে আবেদন করবে। এবং এই ক্ষেত্রে আমরা আরেকটা নতুনত্ব, আপনারা অন্যান্য যেই এর আগ পর্যন্ত যে বিধিমালাগুলো ছিল তার থেকে একটু চেঞ্জ যেটা এসছে মূলত, সেটা হলো এখন স্টক এক্সচেঞ্জ এই আবেদনটা রিভিউ করবে। রিভিউ করে তারা একটা রিকমেন্ডেশন দিবে
পজিটিভ রিকমেন্ডেশন দিলেই কিন্তু বিডিং এ যাবে, যেখানে বুক বিল্ডিং এ কাট অফ প্রাইস নির্ধারণ করে আপনার আইপিওটা হবে। যদি স্টক এক্সচেঞ্জ এটা নেগেটিভ রিকমেন্ডেশন দেয়, তাহলে কিন্তু আর এটা বিডিং এ যাবে না, আইপিও হবে না। যেটি আগে স্টক এক্সচেঞ্জের মূল্যায়নটাকে অতটা মতামতকে অতটা প্রায়োরিটি দেয়া হতো না বা মূল্যায়ন করা হতো না, তাই তো? জি জি। আসলে যে ধন্যবাদ আবুল কালাম, আমি আবার আসবো আপনার কাছে, আপনার কাছ থেকে জানবার আরো অনেক আছে। এক মিনিট আমি একটু বলতে চাই যে এই যে যেই স্টক এক্সচেঞ্জে এই সিকিউরিটিসটা ট্রেড হবে লিস্টেড হয়ে, আসলে ওই এক্সচেঞ্জে নির্ধারণ করবে এই সিকিউরিটিসটা তার এক্সচেঞ্জে ট্রেড করার জন্য যোগ্য কিনা তার লিস্টিং রেগুলেশন অনুযায়ী। এই ধরনের রিকমেন্ডেশনের ভিত্তিতেই কিন্তু কমিশন এর পরবর্তী কার্যক্রমটা শুরু করবে। এরপরেও নেগেটিভ রিকমেন্ডেশন যদি হয়, সেই ক্ষেত্রেও কিন্তু ইস্যুয়ারের আপিল করার জায়গা থাকবে, যে তাকে যদি স্টক এক্সচেঞ্জ, এখানে চেক অ্যান্ড ব্যালেন্স কিন্তু থাকবে। সেটি প্রস্তাবনায় বোঝা যাচ্ছে যে আপনারা সেটি সেরকম, এবং এর জন্য মতামত চেয়েছেন। সম্ভবত 15 নভেম্বর পর্যন্ত জনগণের মতামত আপনারা গ্রহণ করবেন। আমরা সেই অপেক্ষায় থাকি। জনাব জিয়াউর রহমান, যেটি বলছিলেন আবুল কালাম, আপনি কি তার সাথে একমত? নিঃসন্দেহে বেশ কিছু ইতিবাচক দিক কিন্তু এই বিধিমালায়, প্রস্তাবিত বিধিমালার মধ্যে আছে। কিন্তু এর আগে আমি আপনার যে কথা বলছিলাম যে অনেকগুলো ভালো দিকের মধ্যে কিছু সীমাবদ্ধতা আছে যেগুলো অ্যাড্রেস করা উচিত। কিছু জিনিস আছে প্রায়োগিকভাবে সম্ভব না, আমি এই জায়গাগুলো একটু শেয়ার করতে চাই। তো এখনও আসলে ভ্যালুয়েশনের জায়গায় প্রথম কথা হচ্ছে যে আমি কোনো অ্যাকাউন্টেন্ট না, এবং মাত্র এটা পরশুদিন রাতের বেলা দেওয়া হয়েছে, যার ফলে খুব বেশি সময় পাওয়া যায়নি ভ্যালুয়েশন মেথডটা খুব বেশি ভালোভাবে স্টাডি করার। ওই জায়গাটা আমি একটু কম গুরুত্ব দিচ্ছি আমার দিক থেকে। নিশ্চয়ই আগামী দিনে অনেক আলোচনা হবে। আমি দুইটা প্রায়োগিক দিকের কথা বলবো। একটি প্রায়োগিক দিক হচ্ছে, ধরেন আপনার এই আগের যে বিধিমালায় ছিল যে একটা কোম্পানির অ্যাকাউন্ট শেষ হওয়ার পর, আমরা যেটা অর্থ বছর বলি বা হিসাব বছর যেটাই বলি, হিসাব বছরই বলি, তাহলে ক্যালেন্ডার ইয়ার বা ফিনান্সিয়াল ইয়ারে যাওয়া দরকার পড়ছে না। হিসাব বছর শেষ হওয়ার পরে 4 মাস পর্যন্ত সময় পেত এই অডিট করে, সেই অডিট রিপোর্ট দিয়ে তার হয়ে ইস্যু ম্যানেজার সেটা বিএসইসির কাছে আবেদন করার আইপিওর জন্য। বর্তমান যে প্রস্তাবনা আছে সেখানে এটি 1 মাস কমিয়ে 3 মাসের কথা বলা হয়েছে। তো বাংলাদেশের প্রেক্ষিতে কিন্তু আসলে 3 মাসের মধ্যে একটা কোম্পানির অডিট কমপ্লিট করা অনেক সময় বেশ কঠিন হয়ে যায়। সেটি কমপ্লিট করবে, তারপর ইস্যু ম্যানেজারের কাছে কাগজপত্র যাবে, সেই ইস্যু ম্যানেজার সেই অনুযায়ী প্রসপেক্টাস তৈরি করে তারপর জমা দেবে। এটা আমার কাছে মনে হয় যে অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়, এবং এই কারণে অনেক কোম্পানি আসলে কিংবা অনেক ইস্যু ম্যানেজার অনেক সময় ডিউ টাইমে সাবমিট করতে পারবে না। আমার মনে হয় যে এই জায়গাটা আগের মতো 4 মাস রাখাটা ভালো হয়। এটা একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে এটি আমি মনে করি যে একদিক থেকে ভালো, কিন্তু বাংলাদেশের যে বাস্তবতা এই মুহূর্তে একবারে বেশি স্ট্রিক্ট করা মুশকিল, গ্র্যাজুয়ালি যাওয়া ভালো। যেমন বলা হয়েছে যে অডিট রিপোর্টে যে পেইড আপ ক্যাপিটাল দেখানো হচ্ছে কোম্পানির, সেই পেইড আপ ক্যাপিটালের সাথে কোম্পানির যে ব্যাংক স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টের সামঞ্জস্যটা আছে কিনা। আমরা কিন্তু আসলে অতীতে জেনেছি যে ব্যাংকের টাকা নাই কিন্তু শেয়ার ইস্যু করা হয়ে গেছে ক্যাশ টাকা দেখিয়ে, আসলে ক্যাশ টাকাও কোম্পানির কাছে জমা হয় না। বিশেষ করে এই যে বেনামি যে কিছু প্লেসমেন্ট করা হয়েছে অনিয়ম কারসাজির জন্য, গত সরকারের আমলে এরকম অসংখ্য ঘটনা ঘটেছে। সম্প্রতি একটা কোম্পানি রিং শাইনের জন্য কিন্তু বেশ কিছু পরিচালক এবং উদ্যোক্তাকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কারণ কি, এরা অসংখ্য শেয়ার ইস্যু করেছে কিন্তু কোনো টাকা জমা হয়নি, তার মানে হচ্ছে উৎকোচের মতো দেওয়া হয়েছিল। তো এটি একটি বিষয়। তো আমার মনে হয় যে এটা ভালো দিক, কিন্তু এটি আবার বর্তমানে যারা উদ্যোক্তা কোম্পানির তাদের ব্যক্তিগত ফাইলের সাথেও ম্যাচ করে কিনা। আমার মনে হয় যে ব্যক্তি পর্যন্ত না গিয়ে কোম্পানি পর্যন্ত রাখলে সেই জিনিসটা ভালো হয়, কারণ ব্যক্তি জীবনে অনেক সময় এত মেনটেন করা হয়তো হয়ে ওঠে না, সেটা একটি বিষয়। ধন্যবাদ জনাব জিয়া, আবার আসবো আপনার কাছে। প্রিয় দর্শক, নিতে হচ্ছে আরেকটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরবো আবার আমাদের অতিথিদের সঙ্গে নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের আলোচনায়। আমরা এই পর্বে আলোচনা শুরু করতে চাই জিয়াউর রহমান, অর্থসূচক, সম্পাদক অর্থসূচক, আপনাকে দিয়ে। আপনি বলছিলেন যে আসলে যে নতুন যে প্রস্তাবনা যেটি করা হয়েছে বা যে খসড়া যেটি মতামতের জন্য উন্মুক্ত করা হয়েছে, সেখানে কি কি লিমিটেশনস আছে বলে আপনি মনে করছেন?
একটা কথা আমি বলছিলাম যে টাইম জি, ফ্রেম এবং time অডিট frame এর রিপোর্ট, একটি কথা বলেছেন। আর আরেকটি হচ্ছে যে বিনিয়োগকারী, সাধারণ বিনিয়োগকারী যারা এই বাজারে এখনো কিন্তু সাধারণ বিনিয়োগকারী প্রাণ, তাদের কোটা কিন্তু আইপিওতে বেশ কমানো হয়েছে। তো আমার মনে হয় যে এটি প্রায় অর্ধেক করে ফেলা হয়েছে। আমার মনে হয় যে এই জায়গাটা রিভিউ করা দরকার। আর বিশেষ করে আপনি উচ্চবিত্ত বিনিয়োগকারী, হাই নেটওয়ার্থ যারা আছে, এটা কিন্তু বর্তমানে আইনে নাই। তাদের জন্য সাধারণ যে আইপিও ওখানেও আছে, আবার বুক বিল্ডিং এ যেটা আছে সেখানেও কিন্তু তাদের কোটা আছে। তো আপনি সাধারণ বিনিয়োগকারীর মধ্যে আবার উচ্চবিত্ত আবার সাধারণ দুইটা ভাগ করলেন, আমার মনে হয় যে এটা ঠিক হয় নাই। যদি কারণ সাধারণ বিনিয়োগকারীদেরকে দিয়েই বলা হয় বাজার ভাইব্রেন্ট আছে কি না আছে, সেটি একটি ইন্ডিকেটর। জি, এখনো আমাদের বাজারে কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যে মাত্রায় বিনিয়োগ করার কথা, তাদের যে সংখ্যা, আমরা কিন্তু আশানুরূপ বিনিয়োগ দেখি না। তাদের আচরণ কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীদের মতো হয়ে যায়। তাই যদি হয়ে থাকে তাহলে আপনি ক্ষুদ্র বিনিয়োগকারী আরো বাজার থেকে দূরে রাখলেন, সেটা মনে হয় ঠিক হবে না। কারণ ইদানিং আমরা দেখছি যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শর্ট টাইম ট্রেডিং এ যাচ্ছে। জি জি, তো তাহলে আচরণ তো একই রকম। তাহলে আপনি সাধারণ বিনিয়োগকারীদেরকে কেন বঞ্চিত করবেন? তার কোটা কেন কমাবেন? কমাতেও যদি হয় অল্প একটু কমান, আপনি একেবারে অর্ধেক করে ফেলছেন, সেটা ঠিক হচ্ছে না। বিশেষ করে গত জুলাই আগস্টে যে আন্দোলন, বৈষম্যমুক্ত, তাই না, বৈষম্য বিরোধী আন্দোলন, সেই জায়গায় আপনি আবার সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে একটা বৈষম্য তৈরি করছেন। এই জায়গাটা আমার মনে হয় ঠিক হচ্ছে না আর কি। এই জায়গাটা একটু দেখা উচিত, এটি একটি বিষয়। আর এর বাইরে আমি মনে করি সামগ্রিকভাবে আইনটি ভালো হয়েছে, এবং সেটি যদি কাজে লাগানো যায় তাহলে ভালো ভালো কোম্পানিগুলোকে নিয়ে আসার সুযোগ তৈরি হবে। অ্যাটলিস্ট আপনি জানেন যে টপ গ্রিন ফ্যাক্টরি ওয়ার্ল্ডের তার 80% হচ্ছে বাংলাদেশে গার্মেন্টসের। আর কিন্তু তাদের মধ্যে আপনি 6টার বেশি কোম্পানি পাবেন না তালিকাভুক্ত। কোম্পানিগুলো তো আসে নাই। তবে আশা করতে চাই যে এই বিধিমালা যেটি হয়েছে সেটি দ্বারা কাজে লাগানো হবে। ধন্যবাদ জনাব জিয়াউর রহমান আপনাকে। আমরা এবার একটু শেষ পর্যায়ে আসতে চাই মোহাম্মদ আবুল কালাম আপনার কাছে। এই যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জায়গা কিছুটা সংকুচিত করা হয়েছে, যেটি জিয়াউর রহমান বললেন, এই জায়গায় আপনাদের মতামতটা কি? আপনারা কোন বিবেচনায়, কোন কারণে এই জায়গাটিতে এরকম সংকুচিত করলেন? জনাব আবুল কালাম। দেখেন, আমরা যে বর্তমান বিধিমালাটা প্রস্তাব করেছি সেইখানে দেখেন 40% এবং 60% যেটা করা হয়েছে বিনিয়োগকারী, সাধারণ বিনিয়োগকারীদের যে কোটাটা, এটা 60% করা হয়েছে। আর আরেকটা বিষয় হলো যে এখানে সংকুচিতর বিষয় না, কিন্তু যে সাধারণ বিনিয়োগকারীরা সাধারণত বিনিয়োগ করবে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে, আমরা এটাই আশা করি। এবং মিউচুয়াল ফান্ডকে কিন্তু 20% কোটা আলাদাভাবে দিয়ে দেওয়া হয়েছে, যেটা এইটা পাবে। অর্থাৎ মিউচুয়াল ফান্ড যদি আপনার আইপিওর একটা নির্দিষ্ট কোটা একদম শিওর হিসাবে পেয়ে যায় 20%, এটা কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা পেলেন। আমরা কিন্তু মিউচুয়াল ফান্ডকে এবার সাধারণ বিনিয়োগকারী হিসেবে ওই কোটার মধ্যে কিন্তু নিয়ে এসে তাকে আলাদাভাবে কোটা বরাদ্দ করা হয়েছে। মানে ওটার মধ্যে দিয়ে মিউচুয়াল ফান্ডকে আপনারা বেশি উৎসাহিত করতে চান? উৎসাহিত করতে চাই মিউচুয়াল ফান্ডের মাধ্যমে তাদেরকে আসার জন্য, কারণ সাধারণ বিনিয়োগকারী কিন্তু তাদের ঝুঁকিগুলো ওইভাবে বোঝে না। কাজেই তারা যদি একটা প্রফেশনাল অ্যাসেট ম্যানেজারের মাধ্যমে, একটা ফান্ডের মাধ্যমে যান, তার ঝুঁকিটাও কমবে, সেখানে পোর্টফোলিওটা বড় থাকে। এটা একটা। আমি ছোট্ট আরো দুই একটা কথা বলতে চাই। প্রথম থেকেই যে কথাগুলো এসেছিল, আপনারা জানেন যে পাবলিক ইস্যু রুলস 2015 এখনো কিন্তু এটা কি বলবৎ রয়েছে, এবং নতুন রুল গেজেট না হওয়া পর্যন্ত কিন্তু বহাল থাকবে। এবং সেই আইনে যে কেউ কিন্তু আইপিওর আবেদন করতে পারত, এবং আবেদন করলে কমিশন দেখে এটাকে অ্যাপ্রুভ করতে পারত। কিন্তু ইস্যুয়ার কোম্পানি কিন্তু ওইভাবে আসেননি। 3টা ইস্যু এই 1 বছর এবং বেশি সময়ের মধ্যে 3টা ইস্যু মাত্র এসেছিল, এবং তারা সেই পুরাতন যে আইপিও রুল সেটাও কমপ্লাই না করার কারণে এইটা রিজেক্টেড হয়ে গিয়েছে। কাজেই বর্তমান সময়ে কিন্তু তাদের সুযোগ ছিল, আগের নিয়মেও কিন্তু আসতে পারতো। কমিশন কিন্তু এখানে বলেনি কখনো যে নতুন রুল না হলে আমরা আইপিও দিব না। তার মানে আইপিও যেই রুল আছে ওই রুল অনুযায়ী আসতে পারতো। বিদ্যমান রুল অনুযায়ী, আসলে বিদ্যমান রুল অনুসরণ করেই আপনারা বলতে চাইছেন যে আসলে যৌক্তিক এরকম কোনো কোম্পানি আগ্রহ দেখাতে পারে নাই, যে কারণে বিএসইসির পক্ষ থেকে নতুন কোনো কোম্পানি অনুমোদন দেওয়া সম্ভব হয়নি, এটা বলতে চাইছেন তো? জি 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 জি। আরেকটা কথা আমি বলতে চাই আপনার এই টেলিভিশনের মাধ্যমে,
বর্তমান রুলটা যেটা আমরা প্রস্তাব করেছি সেখানেও বলে দিয়েছি যে যেহেতু ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ডের একটা বিষয় থাকে, যারা পুরাতন রুলেও আবেদন করবে তাদের আবেদনটাও বাতিল হবে না। আমরা ধরে নিব যে এই নতুন রুলে এই আবেদনটা তাদেরকে অ্যাকসেপ্ট করা হবে, শুধুমাত্র আপডেট করে দিয়ে নতুন রুল অনুযায়ী পরবর্তীতে আপডেট করে তারা তার আবেদনগুলোকেও কিন্তু সে ভ্যালিড রাখতে পারবে। ধন্যবাদ, ধন্যবাদ জনাব আবুল কালাম আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জিয়াউর রহমান আপনাকে। প্রিয় দর্শক, আলোচনা শেষ করতে হচ্ছে এখানটাতেই। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দেশ টেলিভিশনের এই নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস সপ্তাহের শনি থেকে বৃহস্পতি নির্দিষ্ট সময়ে একই সময়ে সম্প্রচার হয়ে থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ। আল্লাহ হাফিজ।